কাকুলি, হ্যাঁ কাকুলি, তুমি কোথায় গেলে? কি হয়েছে কালু? এভাবে চিৎকার করছো কেন? কাকুলি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। সকাল সকাল অটো নিয়ে বেরোতে হবে। আজকাল তো অটোতে যাত্রীরা উঠতেই চায় না, সবাই শুধু দামি দামি গাড়িতে যেতে চায়। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে কালু, আমি তোমাকে খাবার দিচ্ছি। এরপর কাকলি কালু কাককে খাবার খেতে দেয়। আজ সকাল সকাল অটো নিয়ে বেরিয়েছি, এখনো কোনো বাচ্চা স্কুলে যাওয়ার জন্য বের হয়নি। আজ মনে হচ্ছে আমার উদ্দেশ্য পূরণ হবে। ওই তো সামনে একটা বড় রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তায় গেলে নিশ্চয়ই অনেক বাচ্চা পাওয়া যাবে। যাই যাই, তাড়াতাড়ি ওই রাস্তাতেই যাই। এই যে সোনামণি, তুমি স্কুলে যাচ্ছ বুঝি? হ্যাঁ আঙ্কেল, আমি স্কুলে যাচ্ছি। কিন্তু স্কুল তো অনেক দূরে, তোমার তো হেঁটে হেঁটে স্কুলে যেতে অনেক দেরি হবে। তুমি বরং একটা কাজ করো, তুমি আমার অটোতে উঠে বসো, আমি তোমাকে স্কুলে পৌঁছে দিচ্ছি। তুমি আমাকে স্কুলে পৌঁছে দিবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তাই আমি তোমার অটোতে যাব না, আমি হেঁটে স্কুলে যাব। আরে তুমি তো আমার মেয়ের মতো, তোমাকে একটু স্কুলে পৌঁছে দিয়ে তোমার কাছ থেকে টাকা নিবো ভেবেছো? তোমাকে 1 টাকাও দিতে হবে না। তুমি আমার অটোতে উঠে বসো, আমি তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে আসছি। তুমি সত্যি বলছো আমার কাছ থেকে টাকা নেবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে স্কুলে পৌঁছে দিয়ে এসো। এরপর পারুল আর কিছু না ভেবে কালু কাকের অটোরিকশায় উঠে বসে। আর কালু কাক অটোরিকশা নিয়ে যেতে থাকে। আর কালু কাক মনে মনে বলতে থাকে, হা 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 হা। এই তো আমি আমার প্রথম শিকার পেয়ে গেছি। যাই যাই, কেউ দেখে ফেলার আগেই এই বাচ্চাটাকে আমার গোপন আস্তানায় নিয়ে যাই। আঙ্কেল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো আমার স্কুলে যাওয়ার রাস্তা নয়, এটা তো অন্য একটা রাস্তা। সোনামণি, এটাই তো তোমার স্কুলে যাওয়ার রাস্তা, তোমার মনে নেই? না, এটা আমার স্কুলে যাওয়ার রাস্তা না। তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তুমি আমাকে নামিয়ে দাও, আমি স্কুলে যাব। এই ছানা, একদম চিৎকার চেঁচামেচি করবি না, এই বলে দিলাম, নয়তো তোকে এখানেই মেরে ফেলে দিয়ে যাব, বুঝেছিস? এই কি, তুমি আমাকে এভাবে বলছো কেন? কে তুমি? আমাকে কেন ধরে নিয়ে এসেছো? তোকে বলছি না চুপ করে থাকতে, তবু তুই কথা বলছিস? তোর তো দেখছি সাহস কম নয়। এ কথা বলে কালু কাক একটা অজ্ঞান করার ঔষধের শিশি বের করে আর পারুলের মুখে ছিটিয়ে দেয়। আর সব ঔষধ গিয়ে পারুলের মুখে পড়ে। সাথে সাথে পারুল অজ্ঞান হয়ে যায়। তারপর কালু কাক পারুলকে তার গোপন আস্তানায় নিয়ে যায়। যাক বাবা, আজকে একটা বাচ্চা চুরি করতে পেরেছি। আমাকে আরো কিছু বাচ্চা চুরি করতে হবে। যাই, পরবর্তী শিকার খুঁজতে বেরিয়ে পড়ি। এভাবেই কালু কাক অটোরিকশা চালানোর নাম করে বনের আনাচে কানাচে থেকে বাচ্চা চুরি করতে থাকে। আর বনের সবাই তাদের বাচ্চাদের নিয়ে চিন্তায় পড়ে যায়। আর একদিন কালু কাক একটা বড় রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন কালু কাক ইকরি নামের একটা ছোট বাচ্চাকে যেতে দেখতে পায়। কালু কাক ইকরিকে ডাক দিয়ে বলে, এই যে সোনামণি, কোথায় যাচ্ছ? আর তোমার বাবা মা কোথায়? আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, আমার মা বাবা বাড়িতে আছে। ও আচ্ছা, কোথায় তোমার বন্ধুর বাড়ি? আমাকে বলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আঙ্কেল, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি অটোতে উঠলে তো তোমাকে টাকা দিতে হবে। আরে তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে, তোমাকে কোনো টাকা দিতে হবে না, আমি তোমাকে টাকা ছাড়াই পৌঁছে দিব। আঙ্কেলটা মনে হয় অনেক ভালো, তাই আমাকে টাকা ছাড়াই বন্ধুর বাড়িতে পৌঁছে দিতে চাচ্ছে। আমারও তো পা দুটো খুব ব্যথা করছে, হাঁটতেও পাচ্ছি না। আঙ্কেল তার অটোতে গেলে ভালোই হবে। কি এত ভাবছো তুমি? কিছু না আঙ্কেল, তুমি যখন আমাকে পৌঁছে দিতে চাইছো তখন আমি আর না করব না। আচ্ছা বেশ, তুমি এবার অটোতে উঠে বসো। এরপর ইকরি অটোতে উঠে বসে। আর কালু কাক পারুলের মতো ইকরির মুখেও অজ্ঞান করার ঔষধ ছিটিয়ে দেয়। আর ইকরির সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর কালু কাক হাসতে হাসতে বলতে থাকে, আরে বাহ,
এত সহজে আমি বাচ্চাগুলো চুরি করতে পারবো তা তো ভাবতেই পারিনি। এই বাচ্চাগুলোকে পাচারকারীর হাতে তুলে দিতে পারলেই তো আমার টাকাই টাকা। হা 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 হা। বেশ বুদ্ধি করে বাচ্চা চুরির পথটা বেছে নিয়েছি, তাই তো এত ভালো লাভ করতে পারছি। এভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর প্রতিদিনই কোনো না কোনো পাখির বাচ্চা হারাতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না কে বাচ্চা চুরি করছে, তাই এর কোনো প্রতিকারও করতে পারে না। একদিন টুকি আর রকি রাস্তা দিয়ে যাচ্ছিল। দিদি দিদি ঠাম্মির বাড়ি আর কত দূরে রে? এই তো ভাই, আরেকটু গেলে ঠাম্মির বাড়ি। দিদি আমরা সেই কখন থেকে হাঁটছি, আমি যে আর হাঁটতেই পারছি না। ভাই তুই আরেকটু কষ্ট কর, আমরা ঠাম্মির বাড়ি চলে এসেছি। টুকি ও রকি যখন এসব কথা বলছিল তখন সেখানে কালু কাক আসে। এই যে বাচ্চারা, তোমরা কোথায় যাবে আমাকে বলো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। দিদি ওই দেখ একটা আঙ্কেল অটো নিয়ে এসেছে, চল আমরা অটোতে করে ঠাম্মির বাড়িতে যাই। না ভাই, আমার কাছে টাকা নেই, আর ওনাকে তো আমরা চিনি না। মা বলেছে অপরিচিত কারোর সাথে না যেতে, তাই আমি তোকে নিয়ে অটোতে যেতে পারবো না। টাকা নেই তো কি হয়েছে, আমি তো এই পথ দিয়েই যাচ্ছি। তোমরা যেখানে যাবে আমাকে বলো, আমি তোমাদের সেখানেই নামিয়ে দিব। তোমাদের কোনো টাকা দিতে হবে না। না আঙ্কেল, আমরা তোমার অটোতে যেতে পারবো না। চল না দিদি আমরা অটোতে যাই, তুই আর না করিস না দয়া করে, উনি তো বলছে আমাদের কাছ থেকে কোনো টাকা নিবে না। আচ্ছা ঠিক আছে, চল তবে। এরপর টুকি ও রকি কালু কাকের অটো রিকশাতে উঠে বসে আর কালু কাক তাদের কিছু দূর নিয়ে যাওয়ার পর তাদের মুখে অজ্ঞান করার ঔষধ ছিটিয়ে দেয় আর তারা দুজনে অজ্ঞান হয়ে যায়। কালু কাক দুজনকে তার গোপন আস্তানায় নিয়ে যায় আর বলতে থাকে, এরা সবাই অজ্ঞান হয়ে আছে, এই সুযোগে আমি পাচারকারীদের ডেকে নিয়ে আসি। একে আমরা কোথায়? তবে কি কালু আঙ্কেল আমাদের চুরি করে নিয়ে এসেছে? হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস, দেখছিস না সব বাচ্চারা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। চল চল আমরা এখান থেকে পালিয়ে যাই আর মাকে গিয়ে সব কথা বলে দেই। হ্যাঁ ভাই, আমাদের এক্ষুনি এখান থেকে বাড়াতে হবে, না হলে কালু আঙ্কেল আবার চলে আসবে। এরপর টুকি ও রকি সেখান থেকে পালিয়ে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। কি বলছিস তোরা? কালু দাদা একটা বাচ্চা চোর? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ মা, আমরা সত্যি বলছি, কালু আঙ্কেল আমাদেরকেও চুরি করে নিয়ে গিয়েছিল, আমরা সেখান থেকে পালিয়ে এসেছি। কালু আঙ্কেলকে শাস্তি দিতে হবে মা, চলো আমরা পুলিশের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, কালু দাদাকে উচিত শিক্ষা দিতেই হবে, আর সময় নষ্ট করা যাবে না। টুনি পুলিশকে সাথে নিয়ে কালু কাকের গোপন আস্তানায় যায়। কালু কাক টুনি ও পুলিশকে দেখে অবাক হয়ে যায়। এ কি, তো তোমরা এখানে কেন? কালু দাদা, তুমি বুঝতে পারছো না আমরা এখানে কেন এসেছি? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সবটা নিজে থেকে স্বীকার করবে, নাকি পুলিশ তোমার মুখ থেকে সত্যি কথাটা বের করবে? হ্যাঁ, তুমি যে একটা বাচ্চা চোর তা তুমি স্বীকার করে নাও কালু দাদা, নয়তো তুমি কঠিন শাস্তি পাবে। এরপর কালু কাক ভয় পেয়ে পুলিশকে সব সত্যি কথা খুলে বলে আর পুলিশ কালু কাককে ধরে থানায় নিয়ে যায় আর সব বাচ্চাকে টুনি মুক্ত করে দেয়। বনের পাখিরা তাদের বাচ্চাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর টুনিও তার বাচ্চাদেরকে বনের পাখিরা সবাই ধন্যবাদ জানায়। মহারাজ দেখুন, আমাদের কন্যার আগমনে পুরো রাজ্য কেমন খুশিতে মেতে উঠেছে। তা তো উঠবেই, কারণ আমাদের কন্যা যে রংধনু মুকুটের অধিকারী, আর যখন সে রংধনু মুকুট তার মাথায় পড়বে তখন যে সব শুভ শক্তি তার মাঝে এসে ঢুকবে। সবই তো ঠিক আছে, কিন্তু মহারাজ আমার যে খুব ভয় হচ্ছে, যদি আদি পিতার দৈববাণী সত্যি হয়ে আসে তাহলে তো আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলবো। আমি যতদিন আছি তোমাদেরকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মহারাজ মেয়েকে আগলে রাখার পরিকল্পনা করছেন, তাই না? কিন্তু আমি থাকতে তো তা হবে না।
ভালোই ভালোই রংধনু মুকুটটা আমার মাথায় তুলে এই রাজ্যের নতুন রানী হিসেবে অভিষেক করিয়ে দিন। শয়তান জাদুকর্ণী, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। আহ, 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 তুই কিনা করবি আমার ক্ষতি? আহ, 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 আহ। রাজা তার তলোয়ার নিয়ে জাদুকর্ণীর সাথে লড়াই শুরু করে। বেশ কিছুক্ষণ তাদের মাঝে লড়াই চলতে থাকে, আর এক পর্যায়ে জাদুকর্ণী রাজাকে হত্যা করে ফেলে। মহারাজ, প্রহরী, কে কোথায় আছো? সবাই এই জাদুকর্ণীকে আক্রমণ করো, আমার মহারাজ। এরপর প্রহরীরা সবাই জাদুকর্ণীকে আক্রমণ করতে থাকে, আর সেই সুযোগে রানী কোথায় পালালি তুই? তবে তুই যেখানেই থাকিস না কেন, আমার কথা কান খুলে শুনে রাখ। আমি তোদের রংধনু মুকুট নিয়েই ছাড়বো, কারণ মুকুট পেলে যে আমি আবার যুবতী হয়ে যাব আর সর্বশক্তিমান হয়ে যাব। এবার আমি নিশ্চিন্তে এই রাজ্য শাসন করব। আহ 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 আহ। এরপর জাদুকর্ণী রাজ্যের সবাইকে নিজের দাস বানিয়ে ফেলে। শয়তান জাদুকর্ণী তো আমার মহারাজকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু আমার মেয়েকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমি আরো অনেক দূরে চলে যাব, আর ছোট্ট একটা বাড়ি বানিয়ে আমি আমার মেয়েকে নিয়ে সেখানেই থাকবো। এরপর রানী আবার তার মেয়েকে নিয়ে উড়ে যায়, আর নির্জন একটা জঙ্গলে ছোট্ট একটা ঘর বানায়, আর সেই ঘরে নিজের মেয়েকে নিয়ে থাকতে শুরু করে। মা, মা, আমি অনেক খিদে পেয়েছি, তুমি আমাকে খেতে দাও না মা। আর বাবা কেন আমাদের সাথে এলো না? ও মা, বলো না। মারে, তোর বাবা যে আকাশে তারা হয়ে গিয়েছে, তাই আর কোনোদিনই তোর বাবা ফিরে আসবে না। এখন থেকে শুধু তুই আর আমিই থাকবো। মন খারাপ করিস না রে মা, তুই বস, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। রানী তার ছোট্ট মেয়েকে কোনো রকম ভাবে বুঝিয়ে রাখে, আর তারপর রংধনু মুকুটটা লুকিয়ে রাখে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে রাজকুমারীও বড় হয়ে ওঠে। মা, দেখো কত সুন্দর রংধনু। জানো মা, আমার কেন জানি মনে হচ্ছে রংধনুটা আমাকে তার কাছে ডাকছে। মা, না মা, রংধনু তোকে একদম কাছে ডাকবে না। তুই ওসব চিন্তা ছাড় তো, চল ঘরে ফিরে চল। এরপর রানী তার মেয়েকে জোর করে ঘরে নিয়ে চলে যায়। এদিকে রংধনুটা অদৃশ্য হয়ে যায়। আসলে এটা কোনো রংধনু নয়, এটা ছিল জাদুকর্ণীর এক মায়া, যা দিয়ে সবাইকে বশে আনতে চায়। এ কি, আমার রংধনু আবার আমার কাছে ফিরে এসেছে? তাহলে কি সে আজও কোনো পাখিকে বশে আনতে পারেনি? বুঝেছি, এবার আমার জাদুর প্রয়োগ ঘটিয়ে রানী আর রাজকুমারীকে খুঁজে বের করতে হবে। এই বলে জাদুকর্ণী তার চোখ বন্ধ করে ফেলে, আর সে তার জাদু দিয়ে রাজকুমারী ইকরিকে দেখতে পায়। আমার ভয়ে তুই লুকিয়ে আছিস, কিন্তু কতক্ষণই বা থাকবি? আমি তোকে আমার চালনায় ফেলে জ্বালিয়ে পুড়িয়ে তবেই ছাড়বো। হা হা হা। মারে, রাত তো অনেক হয়ে গিয়েছে, এবার খেয়ে ঘুমিয়ে পড়তো মা। মা, আমার আজ একদম খিদে নেই, আমার খুব ঘুম পাচ্ছে মা, আমি এবার ঘুমিয়ে পড়লাম। ইকরি আর কোনো কথা না বাড়িয়ে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত গভীর হয়ে আসে। মা, তুই তো রংধনু মুকুটটা নিবি না? রংধনু? রংধনু তো আমার অনেক ভালো লাগে। কোথায় আছে রংধনু, দাও আমাকে। এই তো আমার হাতে। আয়, নিয়ে যা, আয়, আর এই নে আমার কাছ থেকে। মা, মা ওঠো না, আমাকে যে রংধনু মুকুট নিতে হবে মা। ও মা। না মা, তোকে একদম রংধনু মুকুট নেওয়া যাবে না। এরপর থেকে ওই বুড়ি যদি আবার তোর স্বপ্নে চলে আসে, তুই ওকে আঘাত করে মেরে ফেলবি। মায়ের মুখে এমন কথা শুনে ইকরি অবাক হয়ে যায়, কিন্তু নিমিষেই সে এগুলো ভুলে গিয়ে রংধনু মুকুটের কথা ভাবতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। রংধনু মুকুট যে আমার মন ছুঁয়েছে, কোথায় পাবো আমি সেই মুকুট?
ইকরি মুকুটের কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর তখনই সে একটা মরা কলা গাছকে দেখতে পায়। আর কলা গাছ ইকরিকে দেখে বলে ওঠে, রাজকুমারী, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ তুমি যে পারবে মরা গাছে কলা ধরাতে। মরা গাছ, তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। আমি কোনো রাজকুমারী নই, আমি হলাম সাধারণ একটা মেয়ে। রাজকুমারীর মুখে এমন কথা শুনে মরা গাছ অবাক হয়ে যায় আর পূর্বের সব ঘটনা ইকরিকে খুলে বলে। তাহলে আমার স্বপ্নে থাকা ওই বুড়ি জাদুকরনি, যে কিনা আমার বাবাকে মেরে আমার রাজ্য দখল করেছে আর আমাদের রাজ্য ছাড়া করেছে, আমি তো ওই জাদুকরনির শেষ দেখে ছাড়বো। তার আগে তুমি আমাকে স্পর্শ করো। ইকরি মরা কলা গাছকে স্পর্শ করে আর অমনি মরা কলা গাছে অনেক বড় একটা কলা প্রকট হয়। এদিকে জাদুকরনিও সেখানে এসে হাজির হয়। রাজকুমারী, তুই তো তাহলে সব জেনে গিয়েছিস। তবে জেনে ভালোই হয়েছে। এবার তুই আমাকে অভিষেক করে দে, কারণ তোদের দ্বারা অভিষেক না হওয়া পর্যন্ত আমি আসল শক্তি পাবো না। তোর এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। জাদুকরনি ইকরির মুখে না শব্দ শুনে ভীষণ রেগে যায় আর তার সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের যুদ্ধ চলতে থাকে। এই মুকুট শুধু রাজ পরিবারের। এতদিন তোকে অনেক ছাড় দিয়েছি, আর নয়, আজ তোর মৃত্যু অনিবার্য। হা হা হা, মূর্খ রানী, এবার তোরা সবাই মরবি, সবাই। এভাবে রাজ পরিবার ধ্বংস হতে পারে না। অশুভ শক্তির কাছে কখনোই শুভ শক্তি হেরে যেতে পারে না। মরা গাছ তার কথা শেষ করে কলার মাধ্যমে ইকরিকে সুস্থ করে আরো দ্বিগুণ শক্তিশালী করে তোলে। মা, আমার হাতে হাত রাখো। আমরা এবার আমাদের শক্তি এক করে এই দুষ্ট জাদুকরনিকে ধ্বংস করে দিব। ইকরির কথা মতো রানী তার হাতে হাত রাখে আর তখনই তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর তাদের শক্তির আলোক রশ্মি গিয়ে জাদুকরনির গায়ে লাগে আর জাদুকরনি ধ্বংস হয়ে যায়। আমি আবার ফিরে আসবো, আবার। আর তোদের ধ্বংস করে রংধনু মুকুট দখল করব। আবার ফিরে আসবো আমি। আমি তো অনেক গরিব, আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি একটা পাখি নিয়ে আমার জমিটা চাষ করাবো আর তাতে আঙুর চাষ করব। কিন্তু আমি একাও তো সবটা সামলাতে পারবো না। না, আমাকে হার মানা একদমই যাবে না। আমি একাই আমার পুরো জমিটাই চাষ করব আর তারপর আঙুর চাষ করব। টুনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে আর জমিতে চলে যায় আর কোদাল দিয়ে একা একাই পুরো জমি চাষ করে। আর তারপর টুনি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে। না, আমাকে বাড়িতে বসে বিশ্রাম নিলে একদম চলবে না। আমাকে কষ্ট করতে হবে। এক্ষুনি আঙুর গাছ এনে জমিতে লাগিয়ে দিতে হবে। টুনি আর ঘরে বসে না থেকে বাজারে চলে যায়। আর বাজার থেকে আঙুর গাছ কিনে নিয়ে আসে আর সেই গাছগুলো আবার জমিতে লাগিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিনই টুনি তার গাছগুলোর পরিচর্যা করতে থাকে আর যতদিন যেতে থাকে তত গাছও বড় হতে থাকে। আর এক পর্যায়ে গাছগুলো বড় হয়ে তাতে ফলও ধরে। এতদিন পর আমি আমার পরিশ্রমের ফল পেলাম। এখন আমি মন ভরে আঙুর খেতে পারবো আর বাকি আঙুরগুলো বাজারে বিক্রিও করতে পারবো। এতে করে আমি আর নিশ্চয়ই গরিব থাকবো না। এখন বরং কটা আঙুর আমি আগে খেয়ে নেই। টুনির এসব কাহিনী তার পাশ থেকে একটা ইঁদুর শোনে আর বলতে থাকে, আরে বাহ, টুনির তো অনেক আঙ্গুর। এবার তো তাহলে টুনির আঙ্গুরগুলো খেতেই হয়। আজ তো অনেকগুলো আঙ্গুর খেলাম, কাল এসে আঙ্গুর তুলে বরং আমি বাজারে নিয়ে যাব। টুনি আঙুর খেয়ে তার বাড়িতে ফিরে যায় আর
আর বিছানায় শুয়ে আরাম করতে থাকে। এইদিকে ইঁদুর সেই সুযোগে আঙ্গুরের জমিতে ঢুকে সবগুলো আঙ্গুরের মাঝখান থেকে খেয়ে নিজের গর্তে ঘুমিয়ে পড়ে। এভাবে ইঁদুর যে টুনির আঙ্গুরগুলো নষ্ট করেছে, টুনি তা কিছুই বুঝতে পারে না। আর টুনি সকালবেলা ঘুম থেকে উঠে আঙ্গুরগুলো তুলে নিয়ে বাজারে চলে যায়। আঙ্গুর নিয়ে যাও, আঙ্গুর, তাজা তাজা মিষ্টি মিষ্টি আঙ্গুর। যে একবার আমার আঙ্গুর খাবে সে বারবারই খেতে চাইবে। তাড়াতাড়ি এসে নিয়ে যাও, নিয়ে যাও, নয়তো শেষ হয়ে যাবে। শেষ হলে তোমরা আর কেউই আমার সুস্বাদু আঙ্গুর নিতে পারবে না। নিয়ে যাও, নিয়ে যাও। আরে টুনি, তুই আঙ্গুর কবে চাষ করলি? তবে আঙ্গুর চাষ করে ভালোই করেছিস রে। আমার কদিন থেকে না বেশ আঙ্গুর খেতে ইচ্ছে করেছিল। তাড়াতাড়ি আমাকে 1 কেজি আঙ্গুর দে তো টুনি। ও, আঙ্গুরের কথা বলছো? এই তো কদিন হলে আমি আঙ্গুর চাষ করেছি। আর এই নাও তোমার 1 কেজি আঙ্গুর। এই টুনি, আমাকেও 1 কেজি দে তো রে। আমি আমার ছানার জন্য নিয়ে যাব। ছানাটা অনেকদিন থেকে আমার আঙ্গুর খেতে চায় জানিস। টুনি একে একে সবাইকে আঙ্গুর দিয়ে দেয়, আর সবাই আঙ্গুর নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ও মা, আমার কতগুলো টাকা! একসাথে এতগুলো টাকা যে আমি শেষবার কবে দেখেছিলাম তা নিজেও আমি জানি না। যাই, আমি কিছু বাজার করে নিয়ে তাড়াতাড়ি বরং বাড়িতে ফিরে যাই। এরপর টুনি খুশিতে আত্মহারা হয়ে বাজার নিয়ে বাড়িতে ফিরে যায় আর আনন্দে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে আসে, আর তখনই আঙ্গুর নিয়ে সবাই টুনির বাড়িতে আসে। আর সবাই রেগে গিয়ে বলতে থাকে, সবাই এই টুনির মুখের উপর ওর আঙ্গুরগুলো ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো বলছি। কি হয়েছে? তোমরা এমন কেন করছো? আমি তো তোমাদের এসব কাহিনীর কিছুই বুঝতে পারছি না। বলো তো কি হয়েছে? চুপ কর শয়তান প্রতারক। তুই টাকা নিয়ে আমাদের ইঁদুর খাওয়া আঙ্গুর দিয়েছিস তাই না? ভেবেছিস আমরা কেউ বুঝতে পারবো না? এরপর থেকে যদি তোকে আমরা আঙ্গুর বিক্রি করতে দেখেছি তো তোকে মেরে আঙ্গুরের সাথে চিবিয়ে খাবো বললাম। আরে এসব তোমরা কি বলছো? আমি তো তোমাদের ভালো আঙ্গুরই দিয়েছিলাম। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, বিশ্বাস করো আমার কথা। তোমরা শোনো আমার কথা, আমি এসবে কিছু করিনি। কেউ আর টুনির কথা বিশ্বাস করে না, আর সবাই রেগে সেখান থেকে চলে যায়। কি করলে আমার এই সর্বনাশ? আগে তাকে আমার খুঁজে বের করতে হবে। এরপর টুনি আঙ্গুরের জমিতে যায়, অন্যদিকে ইঁদুরও টুনির আঙ্গুরের জমিতে যায়। আর এত আঙ্গুর খেয়ে সে আর বাসা পর্যন্ত যেতে পারে না। আমার আজ অনেক খাওয়া হয়ে গিয়েছে। এখন মনে হয় আমি আর বাড়ি ফিরে যেতেই পারবো না। এখানে একটু বিশ্রাম নিয়ে নিই, পরে উঠে বাসায় চলে যাওয়া যাবে। এই বলে ইঁদুর ঘুমিয়ে পড়ে। এদিকে তখনই সেখানে টুনি চলে আসে, আর ইঁদুরকে দেখতে পেয়ে তাকে হাতে তুলে নেয়। শয়তান ফাজিল ইঁদুর, তুই তাহলে আমার এত বড় সর্বনাশ করেছিস। এবার তোকে আমি বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছা মতো করে পিটাবো, আর তারপর তোর শরীরের সব প্রোটিন আমি নিজে খেয়ে নিব, বুঝেছিস? তেলে ভাজবো আমি তোকে। না না, আমাকে ছেড়ে দাও। আমি যখন তোমার নুন খেয়েছি তখন তো তোমার গুণ করতেই হবে। তুই সত্যি আমার গুণ গাইবি বল? হ্যাঁ গো হ্যাঁ, তুমি তোমার আঙ্গুর জমির পরিচর্যা করতে থাকো, আর আমি সবার কাছে গিয়ে ভুল ভেঙে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আর আমি এই দিকটা সামলিয়ে নিচ্ছি। ইঁদুর টুনির কথা মতো জঙ্গলে ফিরে আসে, আর সবাইকে ডেকে বলে, আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে আঙ্গুরের উপর টুনি পাখির কোনো হাত ছিল না। আমি আঙ্গুরগুলো খেয়ে নষ্ট করেছিলাম, আর টুনি পাখি তা না দেখতে পেয়ে তোমাদের কাছে বিক্রি করেছিল। তোমরা সবাই ওকে ভুল বুঝো না। তোমরা আবার ওর কাছ থেকে আঙ্গুর কিনে খেতে থাকো। আসলে সে যে অনেক অসহায়। ঠিক
ঠিক আছে, আমরা তোর কথা মেনে নিলাম, কিন্তু এরপরও যদি এমন হয় তাহলে তোদের দুজনকে মেরে ভর্তা করে খাবো, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপর ইঁদুর টুনির কাছে ফিরে যায় আর টুনির জমি পাহারা দিতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন, আর টুনি আবারও সবার মাঝে আঙ্গুর বিক্রি করতে থাকে। টুনি, সত্যি তোর গাছের আঙ্গুরগুলো অনেক সুস্বাদু রে। আঙ্গুরগুলো আমারও খুব ভালো লেগেছে। এত সুস্বাদু আঙ্গুর খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ রে টুনি। আর এই নে টাকা, তোকে খুশি হয়ে আরো কিছু টাকা বেশি করে দিলাম। টুনি সবার এমন আচরণ দেখে মহা খুশি হয়। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর টুনি অনেক লাভবান হতে থাকে। আর এসব দেখে কালু কাক মনে মনে ভাবতে থাকে, এই টুনি এভাবে সবার প্রশংসা নিচ্ছে, কিন্তু আমি থাকতে তো তা কখনোই হতে পারে না। টুনির আগাগোড়া সবই আমার নষ্ট করে দিতে হবে, আর তার জন্য আমাকে টুনির জমিতে যেতে হবে। কালু আর দেরি না করে টুনির জমিতে যায় আর সবগুলো আঙ্গুরের গাছ নষ্ট করে ফেলে। আরে আরে কালুকা, অমন করে গাছগুলো কেন নষ্ট করছো? তোমার ফল খাওয়া দরকার, তুমি ফল খাও, গাছ নষ্ট করো না। গাছ থাকলে তো আবার ফল হবে। চুপ ছোট্ট ইঁদুর, একদম কথা বলবি না। আমার যা খুশি আমি তাই করব। তোর কি? হ্যাঁ, তবে রে, দাঁড়া। এই বলে ইঁদুর কালু কাকের গায়ে কামড় দিতে থাকে আর কালু কাক চিৎকার করতে থাকে। আর চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। কালু দাদা, তুমি এভাবে আমার জমির ফসলগুলো নষ্ট করছো, আমি আজ তোমাকে ছাড়বো না। তুই কেন? আমরা কেউই এই কালুকে ছাড়বো না, দুষ্ট পাখি কোথাকার। এই বলে সবাই কালুকে মারতে থাকে আর মারতে মারতে আত্মরা করে ছেড়ে দেয়। আমি আর এমন কাজ কোনোদিনও করব না। আমার 7 পুরুষের আক্কেল হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দাও। এই বলে কালু কাক দৌড়ে পালাতে থাকে আর তাদেরকে সবাই হাসতে থাকে। আর এরপর থেকে সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে। পাহাড়তলি জঙ্গলে এক কাঠুরিয়া টোনা ওর দুই বউকে নিয়ে বসবাস করত। বড় বউ দেখতে অসুন্দর ছিল, শরীরের রং একটু শ্যামলা বর্ণের, আর ছোট বউ ছিল অপরূপা সুন্দরী। বড় বউ পুরো সংসার একাই সামলিয়ে রাখে, নিজের প্রতি সে একদম উদাসীন ছিল। আর ছোট বউ সারাদিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। একদিন কাঠুরিয়া টোনা শহরে কাঠ বিক্রি করে বাড়িতে ফিরে আসে। ছোট বউ, ও ছোট বউ, কই গেলে গো? তাড়াতাড়ি এদিকে এসো। এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি শহর থেকে। কই কই দেখি, কি এনেছো তুমি আমার জন্যে? তুমি তো খুব সাজতে ভালোবাসো, তাই আমি তোমার জন্য কাজল, লিপস্টিক, আইলাইনার, গলার হার, কানের দুল, চুড়ি এসব এনেছি গো। দেখো দেখো কেমন হয়েছে। ও মা, তুমি কত ভালো স্বামী আমার গো, আমার খুব পছন্দ হয়েছে এসব। এগুলো তো আমার, তা তুমি তোমার বড় বউয়ের জন্য কি এনেছো দেখি? কি আর আনবো, ওই 1 ডজন চুড়ি এনেছি, আর কিছু আনিনি। বড় বউ, বড় বউ, এদিকে এসো তো একটু। আমাকে ডাকছিলে? হ্যাঁ, তোমাকেই ডাকলাম। এই নাও চুড়ি, শহর থেকে এনেছি। আর এই নাও বাজার, এর মধ্যে বড় একটা মাছ আছে, খুব মজা করে রান্না করবে কিন্তু। আমি আর ছোট বউ কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। এই বলে টুনি রান্নাঘরে চলে যায়, আর এইদিকে ছোট বউ মুন্নি টুনটুনি সাজতে ব্যস্ত হয়ে পড়ে। টোনা বাড়িতে বসে কাঠ কাটতে থাকে। একটু পর টোনা বড় বউকে ডাকতে থাকে। বড় বউ, বড় বউ, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো তো। এ কথা শুনে টুনি রান্নাঘর থেকে জল আর একটু মাছের তরকারি নিয়ে আসে টোনার কাছে। হ্যাঁ গো, শুনছো? এই তরকারিটুকু খেয়ে বলো তো, নুন ঝাল সব ঠিক হয়েছে কিনা, তারপর জল খেয়ে নাও। এরপর টোনা তরকারিটুকু খেয়ে নেয়, তারপর হাত পরিষ্কার করে নিয়ে জল খায়।
বেশ স্বাদ হয়েছে তরকারি, নুন ঝাল সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার এই কাজটুকু সেরে নাও, আর আমি তার মাঝে স্নানটুকু সেরে ফেলি, তারপর তোমাকে খাবার দিচ্ছি। ঠিক আছে, যাও তুমি। এই বলে টনি স্নান করতে চলে যায়। আর টোনা মনে মনে ভাবতে থাকে, ছোট বউয়ের হয়তো ক্ষুধা লেগে গেছে, হাত মুখ ধুয়ে আসি, তারপর একসাথে বসে খাবো। এই বলে টোনা হাত মুখ পরিষ্কার করতে চলে যায়। আর ছোট বউ এই সুযোগে রান্নাঘরে গিয়ে বলতে থাকে, বড় বউয়ের হাতের রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে টোনা, প্রশংসা করাচ্ছি আমি, দাঁড়া। এ কথা বলে মুন্নি টুনটুনি এক বাটি লবণ ঢেলে দেয় তরকারিতে। এদিকে টোনাও হাত মুখ পরিষ্কার করে খেতে বসে। এরপর টুনি টোনাকে খেতে দেয়। ছোট বউ, তোমার তো খিদে পেয়েছে, আর আমার পাশে এসে বসো। না গো, আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমায় খাইয়ে দেই, একবার একটু আমার হাতে খাও। টোনার কথায় মুন্নি টুনটুনি একদম রাজি হয় না। তারপর টোনা জোর করে মুন্নি টুনটুনির মুখের মধ্যে খাবার তুলে দেয়। আর সেই খাবার মুখে নিয়ে মুন্নি টুনটুনি গিলতেও পারে না, কারণ তরকারিতে যে সে অনেক লবণ দিয়েছিল। ও মা গো, এত লবণ দিয়েছে ডাইনিটা, ইস, একদম তেতো করে ফেলেছে, যাতে আমি খেতে না পারি তার জন্য। কি বলছো তুমি ছোট বউ? খাবারে তো কোনো লবণ বেশি হয়নি, রান্না শেষে তো আমি খেয়ে দেখেছি, সব ঠিক আছে। আর বড় বউ তো মাত্র স্নান সেরে আসলো, ও লবণ কখন মিশালো? তার মানে কি ছোট বউ তুমি? ছি 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 ছোট বউ, আমি এটা তোমার কাছে কখনো আশা করিনি। না মানে ইয়ে টোনা, আমি কিছু করিনি। একদম চুপ, একদম চুপ করে থাকবে, আর একটাও কথা বলবে না তুমি। এই বলে টোনা খাবার ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ছোট বউ, তুই এমনটা কেন করিস বলতো? আমাকে বিপদে ফেলতে গিয়ে তুই ওনার খাওয়াটাই নষ্ট করে দিলি, তাতে কি লাভ হলো বলতো? টুনির এসব কথায় মুন্নি টুনটুনি আরো অনেক বেশি রেগে যায়। আর সে বুদ্ধি আঁটতে থাকে কিভাবে বড় বউকে টোনার কাছে খারাপ বানিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। এদিকে টোনা এসে দুই বউকে ডেকে বলে, ছোট বউ, বড় বউ, আমি আজ শহরে যাচ্ছি, আমার একটা কাজ আছে, ফিরতে দুদিন দেরি হবে, আর এই দুদিনে তোমরা দুজনেই মিলেমিশে ঘরবাড়ি সামলাবে, বুঝতে পেরেছো? তুমি কিচ্ছু চিন্তা করো না টোনা, আমি ঠিক সামলিয়ে নিব সবকিছু, আর ছোটকেও কোনো কাজ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও তো কাজ করতে পারবো না, আমার এত সুন্দর ত্বক যে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তবে এবার আসি। এ কথা বলে টোনা চলে যায়। আর টুনিও নিজের কাজে হাত লাগায়। আর মুন্নি মনে মনে ভাবতে থাকে, টোনা ফিরে আসতে আসতেই আমি এমন কিছু একটা করব যাতে করে বড় বউকে বাড়ি থেকে বের করে দিতে টোনা বাধ্য হয়। এইসব চিন্তা ভাবনা করে মুন্নি টুনটুনি রান্নাঘরে যায়। আর দেখে পাশে কেরোসিন তেলের বোতলটা রাখা। এরপর মুন্নি সেই কেরোসিন তেলগুলোকে মেঝেতে ঢেলে দেয়, যাতে টুনি এসে তাপাস করে পড়ে গিয়ে টুনির কোমরটা ভেঙে যায়। এরপর হঠাৎই টুনি ডেকে ওঠে, ছোট, এই ছোট, কোথায় গেলি রে? এদিকে আয় তো একটু। টুনির ডাকে ভয় পেয়ে মুন্নি নিজেই তেলে পা পিছলে পড়ে যায়। ও মা গো, ও বাবা গো, আমার পাটা যে একেবারে ভেঙেই গেল। এই ডানিটা ইচ্ছে করে আমার জন্য তেল ফেলে রেখেছে, যাতে করে আমি পড়ে যাই আর আমার পাটা ভেঙে যায়। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল। ইস, এ তুই কি বলছিস ছোট? আমি তোর খারাপ চাইবো কেন? আর তুই এটা কি করে ভাবলি বলতো? আর এসব কথা ছাড় এখন, আয় আগে তোকে ঘরে নিয়ে যাই, তারপর ডাক্তারকে খবর দিব। টুনি মুন্নি টুনটুনিকে নিয়ে ঘরে যায়। তারপর ডাক্তারকে খবর পাঠায়। ডাক্তার এসে মুন্নি টুনটুনির পা ব্যান্ডেজ করে দিয়ে চলে যায়।
আর কিছু ঔষধ দিয়ে যায়। এইভাবেই 2 দিন কেটে যায়। এরপর টোনা বাসায় ফিরে আসে। ফিরতে না ফিরতে মুন্নি টুনটুনি টোনার কানে টুনির বিরুদ্ধে বিষ ঢালা শুরু করে। সব শুনে টোনা অনেক রেগে যায় আর টুনিকে মারতে থাকে। শয়তান টুনি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, বুঝতে পেরেছিস? আমার বাড়িতে কোনো কুচক্রির কোনো জায়গা নেই। চলে যা বলছি এক্ষুনি। তুমি এমন কেন করছো? বিশ্বাস করো আমায়, আমি কিচ্ছু করিনি। তুমি আমার কথা একটু বিশ্বাস করো। এত কিছু কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না গো। আমায় তুমি তাড়িয়ে দিও না টোনা। তুমি ওর কথা বিশ্বাস করো না গো। ওকে এক্ষুনি তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। মুন্নি টুনটুনির কথা মতো টোনা টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়। এইদিকে মুন্নিকে নিয়ে সংসার করতে থাকে টোনা, কিন্তু টুনির মতো করে কিছুই গুছিয়ে নিতে পারে না। ঠিকঠাক ভাবে মুন্নি টুনটুনি রান্নাটাও করতে পারে না। অনেক সময় টোনাকে না খেয়েই থাকতে হতো। মুন্নি সবসময় তার সাজগোজ নিয়েই ব্যস্ত থাকে। এরপর টোনা বলে, সারাদিন কি এসব নিয়ে থাকলেই হবে নাকি? বাড়ির কাজকর্মগুলো তো করতে হবে নাকি? শোনো টোনা, আমি তোমার বাড়ির কাজের মেয়ে নই। তোমার বড় বউয়ের মতো আমি নই, বুঝেছো? যখন ইচ্ছে হবে কাজ করব, আর না হলে করব না। আমাকে তুমি কিছু বলতে এসো না তো, আমার একদম ভালো লাগে না এসব। এসব কথা শুনে নিরুপায় হয়ে টোনা ঘর থেকে বের হয়। তখন টুনির কথা টোনার অনেক মনে পড়ে। টোনা তার ভুল বুঝতে পারে। আমি টুনির সাথে অনেক অন্যায় করে ফেলেছি না বুঝেই। আর টুনি হচ্ছে আমার সত্যিকারের বউ, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, আর আমি কিনা তাকে। এসব ভেবে টোনা অনেক কাঁদতে থাকে আর টুনিকে খুঁজতে থাকে, কিন্তু টুনিকে আর খুঁজে পায় না টোনা। এইদিকে মুন্নির কাছেও আর ফিরে যায় না। এভাবেই টোনা পথে পথে ঘুরতে থাকে। হঠাৎই একদিন নদীর পাড়ে টুনিকে টোনা বসে থাকতে দেখে আর তার কাছে গিয়ে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে টুনি? আমি কত খুঁজেছি তোমায়। টুনি, তুমি কি আমার সাথে কথা বলবে না? চলো আমার সাথে বাড়ি ফিরে চলো। আমার উপর আর অভিমান করে থেকো না টুনি। আমি ভুল করেছিলাম, অনেক অন্যায় করেছিলাম। আমাকে তুমি মাফ করে দাও টুনি। টোনার এসব কথা শেষ হতে না হতেই টুনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। টুনি, টুনি, কোথায় গেলে তুমি? তুমি তো এক্ষুনি এখানে ছিলে। তুমি কোথায় গেলে টুনি? এরপর টোনা পাগলের মতো টুনিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পাবে কি করে? কারণ টুনি যে তার স্বপ্নে এসেছিল, আর টুনি তো সেই দিনই মারা গিয়েছিল, যেই দিন টোনা টুনিকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল। আর স্ত্রী শোকে টোনা খেয়ে না খেয়ে টুনিকে খুঁজতো। আর এক পর্যায়ে টোনা ভীষণ অসুস্থ হয়ে মারা যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে জীবন পথে চলতে গেলে আমাদের সব সময় সত্য আর মিথ্যাটাকে যাচাই করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো আমাদের এই গল্পের টোনার মতো ধুকে ধুকে মরতে হবে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।